আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে একদম ক্লিয়ারলি? জাস্ট এইটুকু একটু এনশিওর জি করুন। ভাইয়া, শুনে যাচ্ছি। ওকে। সো আমি হচ্ছে ফার্স্টে আমাদের যে সিলেবাসটা নিয়ে জাস্ট একটু ডিসকাস করি আপনাদের সাথে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এখানে হচ্ছে যে স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওকে। আচ্ছা, এখন আমার স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো ফার্স্ট হচ্ছে আমি জাস্ট আমাদের যে কোর্সের যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা নিয়ে একটু আমি জাস্ট ডিসকাস করব যে আমাদের মূলত এই কোর্সে কি কি দেখানো হবে বা কি কি শেখানো হবে। মূলত পুরো সিলেবাসটাকে আমি সাজিয়েছি একটা টপিক ওয়াইজ, লাইক টপিক 1 থেকে শুরু করে আমরা মোটামুটি প্রায় 33টা টপিক পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করব। সো প্রথমত আমাদের যে টপিক 1, যেমন আমরা এমনও হইতে পারে টপিক 1 আজকে আমরা একটা ক্লাসে দেখতে পারি, অথবা টপিক 2 আমরা এখানে এটা বলবো না যে আমাদের এতগুলা ক্লাসের মধ্যে শেষ হবে। আমরা আমাদের টপিকগুলা সবগুলা কমপ্লিট করার চেষ্টা করব। দেন টপিক 1 এন্ড টপিক 2 হচ্ছে আমাদের জাস্ট বেসিক যে ডিসকাশন গুলা, এই ডিসকাশনটা আমি আজকের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ এগুলা খুব ছোটখাটো কিছু জিনিস, সো এগুলোর জন্য লেন্দি প্রসেস আমাদের দরকার নেই। এরপরে আসি হচ্ছে আমরা আমাদের এই কোর্সে কিছু অ্যাডভান্স লেভেলের যে থিম, ওই থিমগুলো কাস্টমাইজেশন দেখব। লাইক মোস্ট পপুলার মার্কেট প্লেসের যে থিমগুলো খুব ডিমান্ড, মার্কেট প্লেসে যে থিমগুলো নিয়ে কাজ করা হয়, সেই থিমগুলো নিয়ে আমরা এখানে মূলত দেখার চেষ্টা করেছি। যেমন অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা প্রো থিম, বি থিম, অ্যাভাডা, ইডুমা, এই প্রত্যেকটা থিম দিয়ে আমরা এক একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন করে দেখানোর চেষ্টা করব পুরোপুরি আমাদের এই কোর্সে। অর্থাৎ মূলত আমরা টোটাল 10টা থিম কাস্টমাইজেশন আমাদের এই কোর্সে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসি হচ্ছে আমাদের কিছু পপুলার সার্ভিস বলতে হচ্ছে যে আমরা মার্কেট প্লেস বেসড কিছু সার্ভিস আমরা যদি ডিসকাস করি, যেমন সাপোজ ল্যান্ডিং পেজ, একটা নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েশন। যে আমার একটা নক আসতে পারে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার ওয়েবসাইটটা নিউজ পেপার রিলেটেড, সো তুমি আমাকে একটা নিউজ পেপার ওয়েবসাইট বানিয়ে দাও। তাহলে কি নিউজ পেপার, এটা আমার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড হচ্ছে আমার এক একটা সার্ভিস। আমার একটা নক আসতে পারে যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, তার মানে কি এই ই কমার্সটা আমার একটা সার্ভিস রিলেটেড, এটা আমার একটা আলাদা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর বেসড করে আমার কি আরেকটা নতুন সার্ভিস তৈরি হয়েছে। সো এইভাবে আমরা চেষ্টা করেছি যতগুলো মার্কেট প্লেসের ট্রেন্ডি যে সার্ভিসগুলো, ওই সার্ভিসগুলোকে এখানে পয়েন্ট আকারে সাজানো, এবং প্রত্যেকটা টপিক আমরা এখানে কভার করব ইনশাআল্লাহ। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে যে টপিকগুলো, যেমন মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ক্লোন, ডুপ্লিকেট অর পিএইচডি টু এলিমেন্টর, ই কমার্স এবং ল্যান্ডিং পেজ, এই কয়েকটা সার্ভিস হচ্ছে মার্কেট প্লেসের সবচেয়ে মোস্ট পপুলার এবং ট্রেন্ডি সার্ভিস। এরপর হচ্ছে আমরা কিছু প্লাগইনস দেখব, মোস্ট পপুলার যে প্লাগইনস গুলা, লাইক যেগুলো মার্কেট প্লেসে খুবই ট্রেন্ডি, যেমন পেজ বিল্ডার, ডাব্লিউপি বেকারি, এসিএফ প্রো, সিপিটি ইউআই, স্লাইডার রেভলিউশন নিয়ে কাজ করব, ডাব্লিউপি পোর্টফোলিও নিয়ে কাজ করব। কোনটার কি কাজ এটা আমরা ওই ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। এখন যদি আমি বলি সবার মাথার উপর দিয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কিছু ফর্ম দেখবো, যে লাইক কন্টাক্ট ফর্ম গুলা যে ডিজাইন করি আমরা, কিছু বিভিন্ন রকম প্লাগইন দিয়ে আমরা কন্টাক্ট ফর্ম ডিজাইন করার চেষ্টা করব। এরপর হচ্ছে যে আমরা এলিমেন্টরের কিছু মোস্ট পপুলার কিছু অ্যাডঅনস নিয়ে কাজ করব। অ্যাডঅনস গুলো দিয়ে আমরা কিভাবে একটা পেজকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি, কারণ এক একটা অ্যাডন যখন আমরা কাজ করব, এক একটা অ্যাডন নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করব, ওই অ্যাডনের সাথে অনেকগুলো উইজেট এক্সট্রা অ্যাড হয়। তো এক একটা উইজেটস আমরা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো অনেক সুন্দর ও ট্রেন্ডি করতে পারি। এরকম আমি 5-6টা অ্যাডঅনস নিয়ে এখানে রেখেছি, যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং সর্বশেষে আমরা একটা বোনাস টপিক হিসাবে আমরা দেখব মেলচিম ইমেল মার্কেটিং এর এ টু জেড ইনশাআল্লাহ। সো আশা করি পুরো জার্নিটা আপনারা যদি আমাদের সাথে থাকতে পারেন, একদম দাঁতে দাঁত লাগায়া যদি পড়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ খুব ভালো কিছুই হবে। তো এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। ভাই, একটা কোশ্চেন, ওটা হচ্ছে জি। আপনার ডোমেইন হোস্টিং কি লাগবে আমাদের? আচ্ছা, ডোমেন হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে আমি বলবো ডোমেন হোস্টিং আপাতত লাগবে না, তবে আপনারা কাজ যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আমি বলবো ডোমেন হোস্টিং লাগবে। আর প্র্যাকটিস পারপাসের জন্য আপাতত আপনারা লোকাল হোস্ট, অথবা লাইক আমি দেখাবো যে একটা
সাইট আছে যেটা দিয়ে ইজি ফ্রিতে হচ্ছে যে আপনার 2টা সাইট পর্যন্ত ক্রিয়েট করতে পারেন। তবে বেটার ডোমেন হোস্টিং কিনে নিয়ে কাজ করা। আপনারা লাইক এক কমের ভিতর একটা ডোমেন হোস্টিং নিলেন আপাতত প্র্যাকটিস পারপাসের জন্য, এটা আপনার একটা পোর্টফোলিও হিসাবে কাজ করলো। রাকিব ভাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ওকে। সো আচ্ছা ভাইয়া, ওয়েবসাইট সিকিউরিটি পারপাস এবং স্পিড আপ ব্যাপারটা কিন্তু দেখাবেন। ভাইয়া আপনি মনে হয় আমাদের কোর্স কন্টেন্টটা দেখেন না, এখানে লেখা আছে স্পিড অপটিমাইজেশন অন পেজ এসইও এবং প্লাগইনসে সিকিউরিটি আমরা দেখাবো, ডব্লিউপি সিকিউরিটি সবই ইনশাআল্লাহ দেখানো হবে, কোনো কিছু বাদ যাবে না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, সো তাহলে আমরা শুরু করতে পারি। সো আমরা এখানে কি শিখতেছি মূলত ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই সিএমএস এর কাজটা কি মূলত? লাইক আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা একটা ওয়েব পেজের লেআউট ক্রিয়েট করি, সো আমরা এটাকে কয়েকভাবে করতে পারি। একটা ফ্রন্ট এন্ড ডিজাইন অথবা ব্যাক এন্ডে কাজ করি। সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত তৈরি হচ্ছে পিএইচপি দিয়ে। সো যেটা দিয়ে আমরা খুব ইজিলি যে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারি, যেটার জন্য আমাদের কোনো কোডিং নলেজও লাগতেছে না মূলত। অর্থাৎ কোর লেভেলে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আপনার কোডিং নলেজ লাগবে। উইদাউট কোডিং নলেজে আসলে আপনি খুব ডিপ লেভেলে কাজ করতে পারবেন না, কিন্তু কোডিং নলেজ ছাড়া যতটুকু করা যায় ইনশাল্লাহ ততটুকু আমরা এই কোর্সে দেখাবো। সো আমাদের আজকের কোর্সের টপিক অনুযায়ী কোর্স ইন্ট্রোডাকশন আমরা শেষ করেছি, ব্র্যান্ডিং শেষ করেছি। আচ্ছা আমরা ফিউচার প্ল্যান এটা একটু পরে শিখবো। আচ্ছা এরপরে আসে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু সফটওয়্যার যেটা আমাদের এই কোর্সে মূলত লাগবে। কি কি লাগবে আমাদের ইম্পর্টেন্ট সফটওয়্যার গুলো আমি একটা নোট ডাউন করতেছি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই কোর্সে যে 30টা কিংবা হ্যাঁ ক্লাস রেকর্ডিং চলতেছে, 30 কিংবা 35 যতগুলা ক্লাস হোক প্রত্যেকটা ক্লাস আপনারা নোট ডাউন করবেন, একটা খাতায় হোক অথবা একটা নোটপ্যাডে হোক অথবা যেখানে হোক। এতে করে হবে কি, কোর্সের আমরা যদি কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা ওয়ার্ড বলি, সেই ওয়ার্ডটা হচ্ছে আপনার কাছে যদি নোট ডাউন করা থাকে তাহলে ভবিষ্যতে এটা অনেক কাজে দিবে। আর আজকে আমাদের যেহেতু 20 জন, আমরা আমাদের এই 20 জনকে 4টা গ্রুপে ভাগ করে দিব আপনাদেরকে। ওই 4টা গ্রুপের 4 জন থাকবে হচ্ছে টিম মেম্বার অর্থাৎ টিম লিডার, যে হচ্ছে ওই 4টা গ্রুপ, এক গ্রুপে যদি 4 জন থাকে 4 জনের একজন থাকবে টিম লিডার আর বাকি 3 জন থাকবে তার আন্ডারে। ওই একজনের বাকি 3 জনকে মেনটেন করার দায়িত্ব। আজকে আমরা ক্লাস শেষে এই জিনিসটা করে দিব, এটা একটু কেউ আমাকে মনে করায় দিবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসে হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট যে সফটওয়্যার বা ইম্পর্টেন্ট যে টুলস কি কি লাগতে পারে আমাদের এই পুরো কোর্স মডিউলে, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। আপাতত যে যে জিনিসগুলো আমাদের লাগবে, ফার্স্ট জ্যাম্প লাগবে, দেন আমাদের লাগবে হচ্ছে কিছু লাইক আমরা 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 স্ক্রিনশট নেওয়ার জন্য কিছু টুলস লাগে, যেমন আমি যেটা ইউজ করি সেটা নিতে পারেন, সেটা হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই জিনিসটা লাগবে। আচ্ছা এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। সো প্রথমত এখন আমরা আমাদের কিভাবে আমাদের পিসিটাকে একটা লোকাল সার্ভারে তৈরি করতে পারি সেটা হচ্ছে এখন দেখানো হবে। আচ্ছা ফার্স্টে আমরা জ্যাম্প লিখে সার্চ দিই। জ্যাম্প লিখে সার্চ দেওয়ার পরে আমরা দেখতেছি যে জ্যাম্পের যে ডাউনলোড, এই জিনিস আমরা এখানে যাব জ্যাম্প ডাউনলোডে যাওয়ার পরে আমরা সেকেন্ড যেটা ভার্সন, এই ভার্সনটা ডাউনলোড করার চেষ্টা করব। 64 বিট হলে 64 বিট, যাদের 32 বিট তারা 32 বিটের এটা ডাউনলোড করবে। সো আমরা ডাউনলোড হোক জিনিসটা, আমাদের জ্যাম্পটা একটু ডাউনলোড হোক। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, সমস্যা নেই। ভিডিও সো আমার জ্যাম্পটা হচ্ছে ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে জ্যাম্প ডাউনলোড করা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, কিভাবে ডাউনলোড করলাম বা কি করলাম। দেন আমি আমার জ্যাম্পটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে যাব। এখন ডাউনলোডসে দেন আমি জ্যাম্পটাকে ইনস্টল করব। জাস্ট
জাস্ট নেক্সট নেক্সট। দেন এখন এখানে হচ্ছে সিলেক্ট ফোল্ডার, এটা আপনারা সি ড্রাইভেও রাখতে পারেন অথবা অন্য কোনো ফোল্ডারে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার শুধুমাত্র সি ড্রাইভ আছে, সেই ক্ষেত্রে আমি শুধু সি ড্রাইভে রাখলাম। অলরেডি জ্যাম্প আছে, আগের জ্যাম্পটা একটু ফেলে দিয়ে আসি। ভাইয়া কি ক্লাসে আছেন? জি জি আসি আসি, আমার হচ্ছে আগের জ্যামটা আছে তো ওই জন্য ঝামেলা করতেছি, একটু এটা দিলে রিমুভ করতেছি। তো আমি আচ্ছা, আমার কি স্ক্রিন অটো ক্লোজ হয়ে গেছে না? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার একটু হ্যাং করছিল ওই কারণে। আচ্ছা ওকে, সো আমি ফোল্ডার সিলেক্ট করার পরে নেক্সট, আমার হচ্ছে আগে থেকে জ্যামটা আছে তো ওই কারণে ঝামেলা করতেছিল। ওকে, এটা ইনস্টল হচ্ছে। এই একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে এটা তো সবাই জানেন আই গেস। দেখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দেখাইছি আমি, আমার হচ্ছে লাস্টের দিকে একটু ঝামেলা হয়েছে, আমার আগের থেকে ছিল তো। অথবা প্রবলেম হলে আমি ভিডিও সাজেস্ট করব, আমার রেকর্ডিং করা ভিডিও আছে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে pantheon.io। এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে একটা লাইভ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি সেটা এখন হচ্ছে আমরা দেখব। সো আমরা গেলাম, তো আমি হচ্ছে যে এই ওয়েবসাইটের লিংকটা আপনাদের চ্যাট বারে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ইজিলি ড্যাশবোর্ড ক্রিয়েট করে খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইটগুলো লাইভ সার্ভার হিসাবে দেখাতে পারবো, যে জন্য আমাদের কোনো ডোমেন হোস্টিং পারচেজ করা লাগতেছে না আপাতত। সো দেন আমরা এখানে দেখা সাইন আপও করতে পারি অথবা ইজিলি আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে পারি। সো গেট স্টার্টেড। ওকে, কানেক্ট উইথ গুগল। ওকে, যখনই আমরা আমাদের আমাদের প্যান্থিয়নে সাইন আপ করব তখন আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দেখা যাবে। তো সবাই কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার ক্লিয়ারলি? জি দেখা যাচ্ছে ভাই। আমরা এখান থেকে একটা সাইট, আমরা এখানে মূলত হচ্ছে দুইটা সাইট রাখতে পারবো সর্বোচ্চ। ঠিক আছে, সো আমার একটা সাইট ডিলিট করে দিই জাস্ট।
দেন হচ্ছে নতুন করে দেখাচ্ছি আবার। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি দুইটা সাইট আছে, দেখাই আমি। মাই ড্যাশবোর্ডে যখন যাব, আপনি যখন এটা প্রায় 90 দিন পর্যন্ত আপনার এটা ট্রায়াল ভার্সন থাকবে। 90 দিনের মধ্যে যদি আপনি এটা ইউজ না করেন, এটা অটো ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ pantheon.io থেকে এটা আপনার যে সাইটটা থাকে ওই সাইটটা ওরা ক্লোজ করে দেয়। তখন আপনাকে বলে নতুন আরেকটা সাইট ক্রিয়েট করার জন্য। এখানে যেমন দেখেন আমার এই সাইটটা কি আছে, ফ্রোজেন সাইট। অর্থাৎ এই সাইটটা আমি আর ইউজ করতে পারবো না। এই সাইটটা অটো ওরা কি করে দিছে, ফ্রোজেন করে দিছে। অর্থাৎ এটাকে আমার কি করতে হবে, আনফ্রিজ করতে হবে, অথবা আমি এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, দেন আমি আমার এখানে যে নামে সেভ করছিলাম ওই নামটা আমি এখানে জাস্ট টাইপ করলাম। আচ্ছা শুভ ভাই, আমরাও কি এখন এটা করব? না না না, এটা হচ্ছে পরবর্তীতে করেন আপনারা। পাশাপাশি করলে দেখা যাবে কি অনেক কিছু হারিয়ে ফেলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে যাব, সো আমরা যখন আমাদের pantheon.io তে সাইন আপ করব, তখন এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। মাই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের এখানে ফ্রেশ একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে কোনো সাইটই আপনার থাকবে না যদি না আপনি একদম নতুন থেকে এটা স্টার্ট করেন। সো দেন আমার এখানে একটা অপশন আছে বা মেনু, যে ক্রিয়েট নিউ সাইট। ওকে, সো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে ক্লিক করার পরে আমার এখানে ওরা জানতে চাচ্ছে আমার যে ইউআরএলটা হবে ওই ইউআরএলটা কি নামে হবে। সো আমি এখানে দিতে পারি ফার্স্ট ক্লাস। আমার এই ইউআরএল হইলো, আর এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস এর আন্ডারে, রাইট। দেন আমি কন্টিনিউ দিলাম। ওকে, এরপর হচ্ছে আসি আমরা কোন সিএমএসটা নিয়ে কাজ করব। আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে কাজ করতেছি। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এখানে ডিপ্লয় করব, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব ফার্স্টে। যে সিএমএসটা নিয়ে আমরা কাজ করব, টাইম নিচ্ছে কেন? আচ্ছা, হচ্ছে।
ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইট ড্যাশবোর্ডে গিয়ে আমাদের সাইটটাকে জাস্ট কাজ করব যে আমাদের সাইটের টাইটেল কি হবে, আমাদের ইউজার নেম বা কি হবে। আসলাম আমাদের এখানে। তো আমরা আমাদের সাইট অ্যাডমিন অথবা ভিজিট ডেভেলপমেন্ট সাইটে গেলে ওকে, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের যে সাইটের যে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা আমরা সবসময় কি দিব, ইউনাইটেড স্টেটস। সো আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি বুঝে থাকেন সেটা হচ্ছে দিবেন। আর ক্লায়েন্টদের ক্ষেত্রে যখন আমরা আমাদের ক্লায়েন্টের সার্ভারে কাজ করব বা ক্লায়েন্টের যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সার্ভারে, তখন হচ্ছে আমরা ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজটা দিব, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা অলওয়েজ ইউনাইটেড স্টেটস দিব। পরবর্তীতে যখন আমরা কাজটা জমা দিব তখন আমরা ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজটাকে সেট করে দিব, সেটাও দেখাবো কিভাবে করব। দেন কন্টিনিউ। এরপর আমাদের সাইট টাইটেলটা কি, এইখানে যে জিনিসটা আমাদের শো করে। তো আমাদের এটা হচ্ছে আওয়ার ফার্স্ট লেকচার লাইক। সো আমাদের সাইটের যে ইউজার নেমটা আমি এখানে অ্যাডমিন দিলাম, কারণ আমার এই সাইট হ্যাক করলেও কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ডও আমি অ্যাডমিন দিলাম। দেন উইক পাসওয়ার্ড, দেন আমি একটা ব্যাকআপ ইমেল দিলাম। gmail.com, then install WordPress. ওকে, সো আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। এখন আমি কি করব, আমার ড্যাশবোর্ডে লগইন করব। ইদার আমি এখান থেকে লগইন দিয়ে যেতে পারি অথবা আমার এখান থেকে এসে সাইট অ্যাডমিনে গিয়েও যেতে পারি। সো কি কি দিয়েছিলাম আমি, যে অ্যাডমিন। এখন আমার ওয়ার্ডপ্রেসের যে লগইন যে ইউআরএল, আমার লগইন ইউআরএলটা কি হবে, যে devfirstclass.pantheon.io wp admin, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, অর্থাৎ ড্যাশবোর্ডে লগইন করার যে ইউআরএলটা। সো আমি ইনস্টল করার সাথে সাথে যখন আমরা লগইন করব তখন আমরা আমাদের এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফ্রেশ ড্যাশবোর্ড। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিভাবে এই পর্যন্ত আসলাম? ওকে, আচ্ছা। এরপর আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডটা পরিচয় দিই যে কোথায় কি আছে। সো প্রথমত হচ্ছে আমরা যখন এখান থেকে এইখানে যখন হোভার করব তখন হচ্ছে ভিজিট সাইট বলতে আমি বুঝতেছি আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এই ড্যাশবোর্ডের আন্ডারে পুরো ওয়েবসাইটটাকে আমরা এখানে দেখতে পারবো যখনই আমরা ভিজিট সাইট দিব। কিন্তু প্রথমত আমি কি দেখতেছি, আমার এখানে কিছুই নেই। কি লেখা আছে, লাইক আওয়ার ফার্স্ট লেকচার, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, দেন স্যাম্পল পেজ, দেন একটা সার্চ আইকন, দেন আছে হ্যালো ওয়ার্ল্ড লেখা, দেন কিছু কন্টেন্ট। সো এখন এগুলা কিছুই বোঝার দরকার নেই, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। আমি ড্যাশবোর্ডে এগুলাকে এক একটা মেনু হিসেবে ধরতে পারি। সো আমাদের ফার্স্টে আছে কি হোমে ক্লিক করলে কি দেখতেছি আমরা, আমাদের যে ড্যাশবোর্ডটা ওই ড্যাশবোর্ডটা পাবো। এরপর হচ্ছে আমরা আপডেটসে ক্লিক করি। আপডেটসে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমার এই ওয়েবসাইটে যে থিমস, যে প্লাগইনগুলো ইনস্টল করা হয়েছে, ওই প্লাগইনগুলোর যদি নতুন কোনো ভার্সন আসে তখন আমরা এইখান থেকে গিয়ে সবগুলো ভার্সনকে আপডেট করে নিতে পারবো। এবং আমার যদি ওয়ার্ডপ্রেসের নতুন কোনো ভার্সন আছে, লাইক আমরা এখন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি 5.5.1, আমরা যদি 5.5.2 আসে তখন আমার এইখানে আপডেটের একটা নোটিফিকেশন চলে আসবে যে ওয়ার্ডপ্রেসটাকেও আপডেট করে ফেলো। সো এই আপডেটসে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের আপডেট রিলেটেড যত কিছু আছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। ক্লিয়ার? ওকে, সো আমরা এগুলো আপডেট দিতে পারি। কিভাবে আপডেট দিব, লাইক আমি চাচ্ছি শুধু এই প্লাগইনটা আপডেট দিতে, এই প্লাগইনটাতে ক্লিক করে আপডেট প্লাগইন। সো আমার কিন্তু ডান, আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর আমার এখানে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে রিটার্ন টু প্লাগইনস পেজ আর একটা হচ্ছে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস আপডেট পেজ। সো আমি যদি এইখানে ক্লিক করি, আমি একটু আগে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় নিয়ে যাবে। আর যদি আমি এইখানে ক্লিক করি, আমার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন যেখানে আছে ওই অপশনে নিয়ে আসছে। সো আমার এইখানে নিয়ে আসছে। ইদার আমি
প্লাগইনসে থেকে ইনস্টল প্লাগইনসে গিয়েও আপডেট দিতে পারি, অথবা ড্যাশবোর্ডকে হোভার করে আপডেটসে গিয়েও আপডেট দিতে পারি। এরপরে আসে হচ্ছে পরের অপশন। পরের অপশনে দেখা যাচ্ছে হচ্ছে পোস্ট। পোস্ট বলতে হচ্ছে বুঝি যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে, লাইক আমি যদি প্রথম আলোতেই যাই, প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোর যে ওয়েবসাইটটা অথবা ওদের প্রথম আলোর ওয়েবসাইটে গেলে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছু লাইক হেডিং আছে, তারপরে হচ্ছে যে আমার একটা কিছু ছোট কন্টেন্ট আছে, কিন্তু আমি যখন এইখানে ক্লিক করতেছি সে আমাকে ভিতরে নিয়ে গিয়ে তার ডিটেলসটা দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা পোস্ট আকারে ক্রিয়েট করতে পারি, যে আমার ওয়েবসাইটে এতগুলা পোস্ট আছে, তো পোস্টের হেডিং এ ক্লিক করলে সে আমাকে তার ইনার যে পোস্টটা ওই পোস্টটা দিয়ে ডিটেলসটা দেখাবে। এই জিনিসটা হচ্ছে আমরা পোস্ট আকারে ক্রিয়েট করতে পারি। তো এই যে আমি যখন আমার সাইটটা ভিজিট করতেছি তখন আমি কি দেখতেছি, আমার হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে অলরেডি আছে বাই ডিফল্ট। তো এই যে পোস্টে গেলে যখন আমরা অল পোস্টে যাব, তখন বাই ডিফল্ট আমার যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা, এই পোস্টটা আমরা দেখতে পাবো। সো এই পোস্টে এখানেই আমার অটো শো হচ্ছে। দেন আমি যখন এখানে ক্লিক করব, এইটার আন্ডারে যে যে কন্টেন্ট গুলো আছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু ফার্স্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আর এটা ছোট কিছু কন্টেন্ট, যে জিনিসটা আমরা আমাদের এই প্রথম আলোতে দেখতে পাচ্ছি, যে আমার ফার্স্টে কিছু হেডিং, দেন হচ্ছে আমার ছোট কিছু কন্টেন্ট। ওকে, আমি এই ট্যাবগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অ্যাড নিউতে গেলে হচ্ছে আমরা যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউতে গিয়ে আমরা আমাদের পোস্টগুলা ক্রিয়েট করব। ওকে, সো আমি আজকে একটা পোস্ট ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, লাইক প্রথম আলো থেকে অথবা ইংলিশ একটা পোস্ট ক্রিয়েট করি। আচ্ছা, সো প্রথমে আমার এখানে কি আসতেছে, অ্যাড টাইটেল বলতে কি বুঝাচ্ছি আমি, যে আমার যে পোস্ট, ওই পোস্টের টাইটেলটা আমি কি দিতে চাচ্ছি। সো আমি এখান থেকে একটা পোস্ট নিতে পারি, যে কোনো একটা পোস্টই, লাইক এই পোস্টটা আমি নিলাম। এই পোস্টের টাইটেল কি আছে, এই টাইটেলটা আমি কপি করলাম, কপি করে আমার এখানে বসাইলাম। ইদার এটা অনেক বড়, তো আমি এত বড় না দিয়ে জাস্ট হাসিনা পর্যন্ত দিই, ইচ্ছা আপনারা বড় দিলেও কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে কি আছে, আমি চাচ্ছি ছোট একটা কন্টেন্ট অথবা কিছু একটা শো করতে, যে আমি এইটুক লেখা আমি শো করতে চাচ্ছি। এইটুক লেখা কি করব, এই যে এইখানে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসবে, ডিরেক্ট আপনারা পেস্ট করতে পারবেন, অথবা আমি আরেকভাবে দেখে, এই যে এইখানে প্লাসে যখন ক্লিক করব তখন সে আমাকে বলতেছে তুমি কোন ব্লকসটা নিয়ে কাজ করতে চাচ্ছ। সো আমরা যখন আমাদের হেডিং বসাবো তখন আমরা হেডিং ট্যাগ ইউজ করব, আর যখন কোনো প্যারাগ্রাফ টাইপ লাইক 4-5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইন, 20 লাইন, 100 লাইন ইউজ করব, তখন হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব। সো আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে এবার পেস্ট করলাম, পেস্ট করে আমরা পাবলিশ দিই। দেন আমাদের পোস্টটা একটু দেখি, ভিউ পোস্ট। ভাই লেখাগুলো ছোট বড় কিভাবে করব? আচ্ছা, দেখাচ্ছি। সো এই যে দেখেন আমার এইখানে এটা আপাতত স্কিপ করেন। এটা হচ্ছে আমার কি, আমার যে হেডিংটা আমি ইউজ করছিলাম। দেন হচ্ছে আমাদের যে কন্টেন্ট, অর্থাৎ যে ছোট যে কন্টেন্টটা আমি ইউজ করছি সেটা এখানে দেখাচ্ছে। আর আমার ওয়েবসাইটে আরেকটা যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্ট আছে, এইটাও কিন্তু এখানে শো হচ্ছে, যে আগের পোস্টটা যদি আমি দেখতে চাই। এখন আমি এই পোস্টটা পড়লাম, পড়ার পরে আমার ইচ্ছে হলো একটা কমেন্ট দিতে, সেটাও এখানে দেওয়া যাবে। তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, এবারে হচ্ছে আসি ওই পোস্টটাতে, আবার আমরা যাই। পোস্টটা কোথায়, পোস্ট থেকে অল পোস্ট, দেন হচ্ছে এডিট। এখন আমি এখানে দেখতেছি যে আমার এখানে একটা ইমেজ বসানো, লাইক একটা, যে আমার এই পোস্টের সাথে এই ইমেজটা যাচ্ছে। সো আমি এই ইমেজটা সেভ করলাম।
সেভ করে এই সেটিংসে ক্লিক করলে আমরা কিছু অপশন পাবো। এখানে আবার অনেকগুলো অপশন পাবো। ফার্স্ট হচ্ছে স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি, এটার কোনো ইয়া নেই, জাস্ট আপনার এটা কি মানে শো অবস্থা আছে কিনা। দেন পার্মালিংকস, পার্মালিংকস বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমি যখন এটা প্রিভিউ আচ্ছা আমি এটা ভিউ দিলাম, ভিউ দিয়ে আবার এডিটে গেলাম। ভিউ দেওয়ার পরে আমি দেখতেছি আমার এই যে লিংকের পরে যে লেখাটা, এই লেখাটাকে বলা হচ্ছে পার্মালিংকস, অর্থাৎ এইখানে আপনি কি শো করতে চাচ্ছেন এই জিনিসটা। সো আমি এখন চাচ্ছি যে আমার এই পোস্টের এই যে টাইটেলটা আপনি ইউজ করবেন সেই টাইটেলটা হচ্ছে পার্মালিংক আকারে ইউজ হবে। আমি চাচ্ছি এত বড় মানে টাইটেলটা আমার পার্মালিংকে না যাক। সো আমি জাস্ট এইটাকে কপি করে আমি এইখানে দিলাম স্ল্যাগে, এটা আমার পার্মালিংক হিসেবে যাবে। অর্থাৎ মানে কি আমার এইখানে জাস্ট হাসিনা লেখা উঠবে। সো আপডেট দিলাম। এখন যদি আমি এটাকে ভিউ করি, দেখেন এটা কিন্তু কি হইছে, হাসিনা লেখা চলে আসছে। ক্লিয়ার পার্মালিংকস কিভাবে চেঞ্জ করা যায়? আপডেটটা কিভাবে করলাম? আচ্ছা আপডেটটা হচ্ছে এই যে এখানে আপডেট লেখা উঠবে যখনই আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব। লাইক আমি এখন হাসিনার সাথে একটা এম ইউজ করলাম, তখন আমার উপরে আপডেট লেখা উঠবে। আগে একদম সর্বপ্রথম হচ্ছে আমার কি ছিল, পাবলিশ। পাবলিশ হচ্ছে যে আমার পেজটা অটোমেটিক পাবলিশ হয়ে গেছে পোস্টটা, আর এর পরবর্তীতে আমি যা কিছুই আপডেট করব সেটা হচ্ছে আমার আপডেট হিসেবে কাউন্ট হবে। ওকে, আমার পার্মালিংকস গেল। পার্মালিংকসে যাওয়ার পরে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপাতত একটু স্টেক রাখি ট্যাক্সে। এবার আসে হচ্ছে ফিচার ইমেজ। ক্যাটাগরি আমি পরের সেকশনে বুঝাচ্ছি। ফিচার ইমেজ, ফিচার ইমেজেই হচ্ছে আমরা এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছিলাম ওইটা। তো আমি এখানে একটা ফিচার ইমেজ ইউজ করি, অথবা এইভাবে না করে আছে ওকে। আমরা যখন আপলোড ইমেজে আসবে তখন সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলস থেকে আমার যে ইমেজটা যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে গিয়ে জাস্ট ক্লিক ওপেন করে দিলে আমার এখানে চলে আসবে। দেন এই যে এখানে যে অপশনটা সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলে আমার এখানে আসবে। এবার আমি আবার আপডেট দিলাম, আপডেট দিয়ে আমার পোস্টটাকে আবার রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কি আমার পোস্টটা চলে আসছে। ক্লিয়ার একটু পর্যন্ত? একাধিক ইমেজ অ্যাড করতে চাই তখন কি করব? তখন হচ্ছে আমরা উইজেট হিসাবে আলাদা আলাদা ভাবে অ্যাড করব, উইজেট দিয়ে দেখাচ্ছি। এটা ধরেন আমি চাচ্ছি আমার এই কন্টেন্টটার পরে একটা ইমেজ অ্যাড করতে, রাইট? যেটা একটু আগে আপনি বললেন। দেন এখানে ক্লিক করে আমরা গ্যালারি ইউজ করতে পারি, অথবা একটা সিম্পল ইমেজ। লাইক আমি একটা চাচ্ছি হচ্ছে সিম্পল ইমেজ ইউজ করতে। ধরেন কোন ইমেজটা ইউজ করব, লাইক আচ্ছা এখান থেকে না আমি আমার ইয়া থেকে একটা ইমেজ যদি আপলোড করি, আপলোড, ধরেন আমি এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি। দেন আপডেট, একাধিক, অর্থাৎ এই লেখাটার পরে আমার এই ইমেজটা আসছে। ক্লিয়ার? আবার আমি চাচ্ছি এই লেখাটার পরে একটা গ্যালারি বা অন্য কিছু অ্যাড করতে। আমি 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 সেটাও কিন্তু এখানে করতে পারবো, যে কি আমি এখানে একটা গ্যালারি ইউজ করতে চাচ্ছি, লাইক গ্যালারি। সো আমি আবার এখানে গ্যালারিতে কি কি থাকে, আমার গ্যালারিতে অনেকগুলো ইমেজ থাকে, রাইট? সো আমার এখানে অনেকগুলো ইমেজ আপলোড করতে হবে এখন। তো আমি অনেকগুলো ইমেজ আগে সিলেক্ট করে নিই। লাইক এটা এটা এখান থেকে এটা 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 পাঁচটা ইমেজ সিলেক্ট করলাম, পাঁচটা ইমেজ আপলোড করে দিলাম। এই পাঁচটা ইমেজ আমার গ্যালারি আকারে এখানে শো হবে। এখন আমি আপডেট দিলাম। সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এছাড়া আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন আপনারা এখানে ক্লিক করে, যে লাইক প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, একটা কোয়েট, একটা কোড, অনেক যা যা দরকার সবকিছু এখান থেকে অ্যাড করা যাবে। লাইক আমি চাচ্ছি যে আমার একটা সোশ্যাল মিডিয়া আইকন আইকন বা বাটন, যে এখানে দেন হচ্ছে যে আমি আমার ইউআরএলটা, সাপোজ এটাই আমার ইউআরএল, ধরেন এটাই আমি এখানে দিয়ে দিলাম। আসবে আসবে না, কেন আসবে না? কারণ আমার আমার এটা কিন্তু আমার টুইটারের কোনো লিঙ্ক না।
এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি ইজিলি। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, এবারে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কি দেখতেছি, আমার এখানে দুইটা পোস্ট, আমি আমার পুরনো যে পোস্টটা এটা ডিলিট করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা। সো ডিলিট কিভাবে করব আমি আবারও দেখাই কিভাবে ডিলিট করতে হবে। হলে গেলাম। তো আমি চাচ্ছি আমার এই ড্যাশবোর্ডের এই পোস্টটা আমি চাচ্ছি না। যখনই আমি এখানে হোভার করব তখন আমার এখানে এডিট, কুইক এডিট, দেন ট্রাশ, দেন ভিউ। ভিউতে গেলে আমি পোস্টটা দেখতে পারবো, দেন ট্রাশে যদি আমি ক্লিক করি এটা আমার ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দেখাবে না, কিন্তু আমার ব্যাক এন্ডে কিন্তু ঠিক এটা থেকে যাবে। কোথায়? আমরা যেমন মোবাইলে আমরা যদি কোনো একটা ইমেজ যদি ডিলিট করি সেটা কিন্তু আমাদের একটা ব্যাকআপ ফাইল হিসেবে থেকে যায়। যখন আমরা ব্যাকআপ ফাইল থেকে ডিলিট করে দিই তখনই কিন্তু ওই পুরো জিনিসটা চলে যায়। সো আমাদের ব্যাক এন্ডে কিন্তু এই পোস্টটা রয়ে গেছে। সো এটা কোথায় দেখতে পারবো? এই যে এখানে ট্রাস্ট নামে নতুন আরেকটা যে মেনু ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে এসে আমরা এটাকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গিয়ে যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই রিস্টোর, আর যদি ডিলিট করতে চাই ডিলিট পার্মানেন্টলি ক্লিক করলে আমাদের পুরো ড্যাশবোর্ড থেকে এই পোস্টের অস্তিত্ব সব মানে বিলীন হয়ে গেছে। এই যে আমার এই যে পোস্ট, এখন এই পোস্টের আন্ডারে আমি চাচ্ছি একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে। লাইক ধরেন আমার পুরো ওয়েবসাইটে 100টা পোস্ট, 100টা পোস্টের মধ্যে আমার ওই ওয়েবসাইটে পোস্টগুলা কিছু খাবার রিলেটেড, কিছু ফুড রিলেটেড, কিছু ড্রিঙ্কস রিলেটেড, কিছু লাইক সফটওয়্যার টুলস রিলেটেড। এখন আমি যদি 100টা পোস্ট যদি নাগাতার যদি আমি সিরিয়ালি দেখতে চাই তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে না। কিন্তু আমি যদি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে যদি প্রত্যেকটাকে ডিভাইড করতে পারি যে আমার ফুডের আন্ডারে এই 10টা, আমার ফুড ক্যাটাগরিতে গেলে আমার এই 10টা শো হবে, আমার ড্রিঙ্কসে গেলে এই 10টা, লাইক ফ্রুটসে গেলে এই 10টা। সো এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলা, এই পোস্টগুলাকে ক্যাটাগরি আকারে সিলেক্ট করতে পারি। সো আমরা ক্যাটাগরিতে গেলে আমরা যেটা ইউজ করলাম সেটাকে আমরা নিউজ পেপার আকারে লিখতে পারি, লাইক নিউজ পেপার। কারণ আমাদের এই নিউজ পেপারটা কি, আমাদের নিউজ পেপারটা হচ্ছে একটা পোস্ট, অর্থাৎ নিউজ পেপার রিলেটেড আমরা একটা পোস্ট করেছি। দেন স্ল্যাগ বলতে আমরা ওই যে পারমালিঙ্ক যে জিনিসটা বুঝাইছি এই জিনিসটা হচ্ছে স্ল্যাগ বলতে ইউজ হয়। আমরা যদি এখানে কোনো কিছু ফিল না করি অটো এটা নিয়ে নিবে, আর যদি আমরা চাই এটাই আমরা এখানে চাই তাহলে আমরা এটাই এখানে ফিল করে ফেলতে পারি। এরপর হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। সো এখন নিউজ পেপার আছে, নিউজ পেপারের আন্ডারে বর্তমানে আমার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নেই। প্যারেন্ট ক্যাটাগরি মিন্স লাইক একটা নিউজ পেপার হচ্ছে একটা ট্রেন্ডি ওয়ার্ড, কিন্তু এই নিউজ পেপারের আন্ডারে অনেকগুলো নিউজ পেপার হইতে পারে, লাইক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, যুগান্তর। এখন আমি যদি প্রথম আলো থেকে একটা নিউজ যদি এখানে পাবলিশ করি তাহলে আমার ওই ক্যাটাগরিটা কি হবে? প্রথম আলোর ক্যাটাগরি। কিন্তু এটার যে প্যারেন্টস যে মেইন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কে থাকবে? আমার সেই ক্যাটাগরিটা থাকবে হচ্ছে নিউজ পেপার ক্যাটাগরি। ক্লিয়ার একটু? সো আমার এখানে কিন্তু নিউজ পেপারের আন্ডারে আর কোনো ক্যাটাগরি নেই, কারণ নিউজ পেপার নিজেই সে মাদার ক্যাটাগরি, অর্থাৎ সে নিজেই মূলত মেইন, তার আন্ডারে আর কি বর্তমানে আর কেউ নেই। সো দেন হচ্ছে অ্যাড নিউ, আমরা ইচ্ছা করলে এখানে কিছু ডেসক্রিপশন অ্যাড করতে পারি। দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি। সো আবার আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যাটাগরির আন্ডারে কি দেখতেছি? একটা পোস্টও নেই। সো আমরা এখন আমাদের অল পোস্টে গিয়ে আমাদের যে পোস্টটা আমরা ক্রিয়েট করেছি এটাকে এডিট করব। এডিট করার পরে আমরা এইখানে যে তখন যে দেখছিলাম যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ থেকে এইটাকে আনসিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিয়ে আপডেট করে দিব জাস্ট। দেন আমরা যদি এটাকে প্রিভিউ দিই, দেখেন একটু আগে এখানে অন্য একটা লেখা ছিল আনরিকগনাইজড, এখন কিন্তু নিউজ পেপার ক্যাটাগরিটা শো হয়েছে। এখন যদি আমি নিউজ পেপারে ক্লিক করি দেখেন কোনো কিছু পাবো না, কারণ এটা ক্যাটাগরি আমার। এখানে ক্লিক করলে আমরা কোনো পেজে যাব না আপাতত। এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসি হচ্ছে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পরে আমরা এখানে আরো কয়েকটা পোস্ট আপনারা নিজেদের তৈরি করবেন। এরপরে আসি হচ্ছে আমাদের মিডিয়াতে। মিডিয়াতে আমরা আমাদের ওয়েবসাইটে যত ধরনের ছবি, যত ধরনের ভিডিও,
যত ধরনের পিডিএফ ফাইল আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো, সবকিছু আমাদের এই যে মিডিয়া লাইব্রেরি, এই লাইব্রেরিতে জমা হইতে থাকবে। সো যখনই আমাদের দেখা যাচ্ছে যে আমার এই ইমেজটা দরকার হচ্ছে না, আমরা এটা কি করব, এটা ডিলিট করে দিব। আর যেগুলো দরকার হবে অবশ্যই মিডিয়া লাইব্রেরিতে এগুলা রাখতে হবে। আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমরা একটা নতুন একটা মিডিয়া আবার এখানে আপলোড করতে পারবো। লাইক এই যে সিলেক্ট ফাইলস, অর্থাৎ আমি চাচ্ছি নতুন আরেকটা ছবি অ্যাড করতে। ধরেন আমি এই ছবিটা অ্যাড করলাম অথবা এই ছবিটা অ্যাড করলাম, আমার কিন্তু লাইব্রেরিটা অটো অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? সো এইখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 100 MB, আর 100 MB এর উপরে এমন কোনো ছবি নাই যেটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। এরপর হচ্ছে পেজ। পেজ জিনিসটা কি? পেজ জিনিসটা বলতে ধরলাম আমি আমার এই thedailystar.com এ যাচ্ছি, .net এ যাওয়ার পরে এই যে দেখেন মেনুতে কিছু এখানে কিছু নাম দেখা যাচ্ছে, নিউজ পেপার, বিজনেস, অপিনিয়ন। আমি যখনই এখানে ক্লিক করতেছি সে আমাকে তখনই তার একটা অপশনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার একটা ভিতরে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। সো আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ রাখবো সবগুলো আমরা আমাদের এই যে পেজেসে এসে নতুন করে ক্রিয়েট করে করে আমাদের ওয়েবসাইটে শো করব। সো আমরা এখানে সবসময় দেখতে পাই যে বাই ডিফল্ট দুইটা পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে থাকে। আপনারা যখন নতুন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন, প্রথম কাজ হচ্ছে ড্যাশবোর্ড থেকে আপডেটসে গিয়ে সবগুলা থিমস প্লাগইনসকে আপডেট করে ফেলা, পোস্টে গিয়ে বাই ডিফল্ট যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা ওইটা ডিলিট করে ফেলা, পেজেসে এসে বাই ডিফল্ট যে দুইটা পেজ ক্রিয়েট করা এই দুইটা পেজকে ডিলিট করে দেওয়া। সো আমি এই দুইটা পেজকে ডিলিট করে দিলাম। মুভ টু ট্র্যাশ। ওকে, চলে গেল। দেন ট্র্যাশে গিয়ে আমি এটাকে পার্মানেন্টলি আমি ডিলিট করে দিলাম, কারণ এটা আমার দরকার নেই ওয়েবসাইটে। ওকে, দেন আমি যদি এখানে একটা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে কি ব্যবহার করবো? পেজেসে গিয়ে অ্যাড নিউ। আমার পেজের ইয়া কি থাকবে? হোম। হোম আমার পেজের যে নাম, পেজের নামটা হচ্ছে হোম, দেন পাবলিশ দিয়ে দিলাম। আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এটা আমার দেখতে চাই, এখন আমি যদি ভিউ পেজ দিই, দেখেন আমার একটা পেজ ক্রিয়েট হবে, হোম নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, যেখানে আমার কিছুই নেই, কোনো কন্টেন্ট অথবা কিছুই নেই, কারণ আমি এখানে কিছুই রাখি নাই আপাতত। এরপরে আমি আরেকটা পেজ ক্রিয়েট করতে পারি, যে পেজটার নাম হচ্ছে ধরেন হোম। হোমের পরে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট পাবলিশ দিলাম। নতুন আরেকটা পেজ ক্রিয়েট করি, লাইক কন্টাক্ট। সো আমার এই ওয়েবসাইটের আন্ডারে মূলত বর্তমানে কয়টা পেজ আছে কে বলতে পারবেন? গুড, 3টা। তো তার মানে কি আমি এই 3টা পেজ নিয়ে আমার একটা ওয়েবসাইট আমি বানায় ফেললাম। সাপোজ আমি ভিজিট সাইট দেখলে আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন আসবে। এখন দেখেন ভিজিট সাইটে যখন আমি যাচ্ছি তখন আমার ফার্স্টে আমার কি দেখাচ্ছে, আমার যে পোস্টগুলো আমি ক্রিয়েট করেছি এই পোস্টগুলো বাই ডিফল্ট ভাবে আমার এখানে শো হইতেছে। এরপরে আমি ড্যাশবোর্ডে গেলাম আবার। ওকে, মোটামুটি কয়েকজন অ্যাক্টিভ আছেন। আমি মূলত একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করার পরে প্রথম কি কি কাজ করতে বলছিলাম? আপডেটসে গিয়ে আপডেটস গুলো কমপ্লিট করা, পোস্টে গিয়ে বাই ডিফল্ট পোস্ট ডিলিট করা, পেজেসে গিয়ে বাই ডিফল্ট যে পেজগুলো আছে ওই পেজগুলো ডিলিট করা। দেন যাব আমরা সেটিংস। সেটিংস থেকে জেনারেলে আসার পর আমি দেখতেছি ওই যে শুরুতে আমার যে একটা সাইট টাইটেল আমি দিয়েছিলাম ওই সাইট টাইটেলটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে কি আমরা শুরুতে যে কোনো কিছু দিয়ে পরবর্তীতে ব্যাকএন্ডে এসে আমরা এটাকে ডিলিট করতে পারি। তো আমি এখানে এটা ডিলিটও করতে পারি অথবা যে কোনো কিছু লিখতে পারি। মাই ফার্স্ট, দেন এখানে ট্যাগলাইন দিতে পারি ডিজিটাল সলিউশন। এরপর হচ্ছে আমার এখানে অ্যাডমিনিস্ট্রেশন যে ইমেলটা আমি চেঞ্জ করতে পারি। দেন এখানে মেম্বারশিপ। আচ্ছা, আপাতত এত কিছুতে মাথা ঘামানোর দরকার নেই। এইবারে আসেন হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, যে জিনিসটা আমি তখন বলেছিলাম। আমি আমার পুরো ওয়েবসাইটটা হচ্ছে ইংলিশে আমি কাজ করলাম আমার যে সাইটের যে ল্যাঙ্গুয়েজ গুলো, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে যে অন্য দেশি। ধরেন সাপোজ ক্লায়েন্ট হচ্ছে লাইক কি বলবো এটারে, ধরেন
ফ্রান্সের ক্লায়েন্ট, তো সে তো তখন আর ইংলিশ চাবে না, সে তো তার দেশের যে ল্যাঙ্গুয়েজটা সেটা চাবে। তখন আমি এখান থেকে সিলেক্ট করে সাইট ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিলে দেখবেন আমার এই ড্যাশবোর্ডের যত ল্যাঙ্গুয়েজ সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন জানি না যে এখানে আগে ড্যাশবোর্ড লেখা ছিল, এখন কি লেখা, আর্টিকেলস লেখা, মিডিয়াস, দেন মানে অনেক কিছু আবার ইংলিশের সাথে মোটামুটি পরিচিত আছে, আবার অনেক কিছু পরিচয় নেই। একটু ক্লিয়ার? ওকে, তো আমি ইংলিশে দিয়ে দিই কারণ আমি এগুলো বুঝি না, ইংলিশেই দিলাম। দেন এরপরে এখানে আর তেমন কোনো সেটিংসে আসলে থাকে না। এরপরে আসে হচ্ছে যে রাইটিং। আমি আজকে মূলত হচ্ছে আপনাদেরকে এইখানে যত সেটিংস আছে এই জিনিসগুলা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এখানেও তেমন একটা অপশন নাই। এরপর হচ্ছে আমরা রিডিং এ চলে যাব। রিডিং জিনিসটা কি? এই যে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে যখন আমি ভিউ করতেছি, ধরেন সাপোজ আমার এইরকম কিছু আসতেছে, এখন আমি চাচ্ছি আমার ফ্রন্টে এই যে অ্যাবাউটে গেলে যে জিনিসটা আসতেছে, ধরেন যখনই আমার ওয়েবসাইটটাকে ভিজিট করব তখনই আমি এই জিনিসটা চাচ্ছি, এই অপশনটা শুধুমাত্র অ্যাবাউট পেজটা চাচ্ছি। তাহলে কি করব আমরা? স্ট্যাটিক পেজে ক্লিক করে এই যে হোম পেজটাকে দেখায় দিব অ্যাবাউট, দেন সেভ চেঞ্জেস। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে আবার ভিজিট করি, ধরেন আমার ওয়েবসাইট কিন্তু এটা devfirstclass.pantheonsite.io, দেখেন আমরা যখন এখানে ভিজিট করতেছি তখন কিন্তু এটা আসতেছে, কিন্তু আগে যখন ভিজিট করতাম তখন কিন্তু আমার কি আসছিল? বাই ডিফল্ট যে পোস্টগুলা, ওই পোস্টগুলো আসতো কিন্তু। ক্লিয়ার একটু? ওকে, এখন আমরা সবসময় এখানে আমাদের হোম পেজটাকে রাখার চেষ্টা করব, আমাদের হোম পেজে সবকিছু যেখানে থাকে। সো দেন আমি যদি এখন রিফ্রেশ করি আমার এখানে হোম পেজ চলে আসবে। সো এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এরপরে হচ্ছে যে ডিসকাশন, তেমন কিছুই আপাতত ধরার দরকার নেই, এগুলা তেমন একটা লাগবে না। এরপরে হচ্ছে যে আমরা চলে যাই আমাদের কমেন্ট সেকশনে, যে মূলত যে যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো হচ্ছে দেখাচ্ছি আমি। কমেন্ট সেকশন হচ্ছে, ধরেন সাপোজ আমি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করলাম, ভিজিট করে এই যে আমার এখানে যে রিসেন্ট পোস্টগুলো, এই পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে আমি এই লিংকটা দিচ্ছি, আপনারা একটু এখানে কমেন্ট করেন। এই লিংকে গিয়ে আপনারা একটু কমেন্ট করেন, ঠিক আছে? এই লিংকে গিয়ে কমেন্ট করেন। কমেন্ট 4-5 জনে কমেন্ট করা হইলে একটু রেসপন্স করেন। ডান, ওকে। ডান, আর 2-3 জন একটু করেন। ওকে, আরেকজন। ওকে, আচ্ছা এবার আমি আমার ওয়েবসাইটে চলে যাই। এই যে আপনারা তো এই পোস্টেই করছেন, রাইট? ওকে, আমি এটাকে রিলোড দিলাম, দেখি কে কি কমেন্টস করছেন। শো হইতেছে না কিন্তু। এখন আমি চলে যাব আমার ড্যাশবোর্ড থেকে, এই যে দেখেন কয়জন কমেন্ট করছেন, বাবারি বাবা 10 জন কমেন্ট করছেন না? ওকে, আমি কমেন্টসে গেলাম। কমেন্টসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সবাই হচ্ছে যে কি, আপনারা যে যে যা কমেন্টস করছেন সে কমেন্টস গুলো এখানে আসছে। কি ফার্স্ট হচ্ছে রিদম, ইনফরমেটিভ পোস্ট, সাব্বির হ্যালো, রিপন ভাই গুড, হ্যালো ওয়াল, নাইস পোস্ট, হ্যালো ইউর আর্টিকেলস ইজ গুড, নাইস সাইট, ওয়াও ওয়েল ডান, গুড ওয়ার্ক এন্ড ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই পোস্টে শুধু একটা কমেন্ট আমি অ্যাপ্রুভ করতে, লাইক সাপোজ, অথবা সবগুলো। সো আমি কি করব? যদি সবগুলো করতে চাই এখানে সিলেক্ট অল দিয়ে বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে অ্যাপ্লাই। এখন গিয়ে আমার সবগুলা যে পোস্ট যে আপনারা করছেন এইগুলো আমার এখানে শো হবে। ফার্স্টে কিন্তু শো হয়নি, সরি, এখানে না, এটা তো আমার হোম পেজ।
দেখেন দেখেন এই যে পোস্ট দেখছেন দেখছেন কি কি কমেন্ট, কে কি কমেন্ট করছেন সব কিন্তু এখানে চলে আসছে। ক্লিয়ার? তো কিভাবে আপনারা আপনাদের একটা সাইটে কিভাবে একটা পোস্টের কমেন্ট অ্যাপ্রুভ করবেন বা কমেন্টটা ডিলিট করবেন সেটা সবাই ক্লিয়ার। তো ধরেন সাপোজ একজন ব্যাড কমেন্ট দিল, ধরেন সাপোজ কেউ একজন একটু ব্যাড কমেন্ট দেন, ধরেন লেখেন খুব বাজে, কেউ একজন লেখেন, আচ্ছা লাইক আমি চাচ্ছি ধরেন সাপোজ যে কোনো একজনের ধরেন এই কমেন্টটা উনি করছে নাইস সাইট, ওকে আমি চাচ্ছি এটা আমার ওয়েবসাইটে রাখতে না, ধরেন আমি চাচ্ছি এটা আনঅ্যাপ্রুভ, অর্থাৎ এটা অ্যাপ্রুভ করব না, তার মানে এটা কিন্তু আমার ওয়েবসাইটে দেখা যাবে না। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে, আমি এটা এখন দেখেন আর নাই। এখন ওনার এটা আবার আমি অ্যাপ্রুভ দিলাম, ধরেন উনি একটা ব্যাড রিভিউ দিছে, আমি এটাকে আবার এডিট করে ধরেন এই কন্টেন্টটাকে ধরেন নাইস সাইট লিখছে না, ওকে থ্যাংক ইউ আপডেট। কি দিছে তাহলে? একটু আগে তাসনিম নামে যে কমেন্টটা আসছিল সেটা কিন্তু চলে গিয়েছিল, কিন্তু এখন আবার আসবে, কি নামে আসবে? ওকে থ্যাংক ইউ। এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার যে কিভাবে একটা পোস্টে কেউ যদি আপনাকে ব্যাড রিভিউ দেয় অর্থাৎ বা ব্যাড কিছু বললে পোস্টে আপনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন, অর্থাৎ টোটাল যে ক্ষমতা পুরোটাই হচ্ছে আপনার কাছে। সো কমেন্ট সেকশনটা সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, কমেন্টের পরে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে যাব। সো আমি দেখতেছি আমার এখানে বাই ডিফল্ট অনেকগুলা থিমস ইনস্টল করা। সো একটা ড্যাশবোর্ড ইনস্টল করার পরে এটাও প্রথম কাজ থাকবে যে আপনি শুধুমাত্র ওই থিমটা নিয়ে কাজ করবেন যে থিমটা আপনার দরকার, অর্থাৎ আমি শুধুমাত্র 2020 এই থিমটা নিয়ে কাজ করব। সো আদারওয়াইজ বাকি থিমগুলো কি আমার দরকার নাই কিন্তু। সো আমি কি করব, আমাদের এই থিমগুলোকে আগে ডিলিট করে নিই, জাস্ট সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, আমাদের বেসিক ব্যাচে থিমস এন্ড প্লাগইন নিয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা হয়েছিল, দেখি কে পারবেন থিম বলতে কি বুঝে। You lost your network connection trying to reconnect. Hello. Shit. ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের বেসিক ব্যাচে অনেকে করছেন যে থিম প্লাগইন নিয়ে ডিসকাস হয়েছিল, দেখি কে বলতে পারবেন থিম এন্ড প্লাগইন বলতে কি রিমুভ বুঝেন। হয়ে গেছে, স্ক্রিন রিমুভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এখন, রাইট? ওকে, হ্যাঁ। না এখনো আসেনি। এখন আসছে আই থিঙ্ক। না এখনো আসেনি। কিভাবে এটা প্রবলেম করতেছে কেন বরাবর? আমার এখানে কিন্তু শো করতেছে স্টপ শেয়ারিং, সরি অ্যান একর হ্যাজ আমাকে occurred when একটু screen পর পর share. বের করে দিচ্ছে আমাকে। স্টপ করে আবার শেয়ার দেন। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে এখন? না ভাই, কি করব? আচ্ছা, আমি তাহলে একটু আবার জয়েন হচ্ছি।
ডিসকানেক্টেড হয়ে। এখন এখন মেবি ঠিক হয়েছে, রাইট? জি এখন ঠিক আছে। জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ইস্যু হলো, ওকে। সো আমরা থিমগুলো সব ডিলিট করলাম। আর এইখানে দেখা যাচ্ছে আমরা যখন আপডেটসে যাব, আপডেটসে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যতগুলো থিমস আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। সো আমি আমার থিমসটাকে আপডেট করে নিলাম। এরপরে অ্যাপিয়ারেন্সকে হোভার করলে আমরা পরের যে অপশনটা, এই অপশনটা নিয়ে এখন একটু কাজ করব, যে কাস্টমাইজ। কাস্টমাইজে গেলে আসলে কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে ফার্স্টে দেখতে পারবো আমরা যে থিমটা নিয়ে যে কাজ করতেছি ওই থিমটা এখানে শো হচ্ছে। এরপর হচ্ছে যে পরবর্তী যে অপশনটা সাইট আইডেন্টিটি। এই যে সাইট আইডেন্টিটি, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে সাইট আইডেন্টিটি বলতে আমরা কি বুঝতেছি। সো আমরা আমাদের ওয়েবসাইটের যে ট্যাগলাইন, এই ট্যাগলাইনটা যেখানে শো করতে চাচ্ছি যে আওয়ার ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে আমরা এখানে লিখলাম। দেন হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন ডিজিটাল সলিউশন। এটার পরিবর্তে আমরা যদি একটা লোগো ইউজ করতে চাই, সো সিলেক্ট লোগো। আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কোনো লোগো আছে কিনা। না, আমাদের ওয়েবসাইটে কোনো লোগো নাই। সো সেক্ষেত্রে আমি একটা লোগো অনলাইন থেকে নামাইতে পারি, পিএনজি ট্রান্সপারেন্ট। পিএনজি লোগো, যে কোনো একটা লোগো আমরা এখান থেকে নামিয়ে নিই আমাদের ওয়েবসাইটে ইউজ করার জন্য। অর্থাৎ কাস্টমাইজ থেকে আমাদের থিম রিলেটেড যত অপশন ওয়েবসাইটের, ওই জিনিসগুলো আমরা কাস্টমাইজ থেকে ইজিলি চেঞ্জ করতে পারবো আমাদের ওয়েবসাইটে। সো আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমার ডেস্কটপে এই যে এই লোগোটা হচ্ছে আমি ইউজ করব। দেন সিলেক্ট, এটাকে আমি আমার নিজের মতো করে ক্রপ করে নিতে পারবো যে কতটুকু অংশ আমি চাচ্ছি বা চাচ্ছি না। দেন হচ্ছে স্কিপ ক্রপিং। এই যে আমার এখানে কিন্তু চলে আসছে আমাদের যে লোগোটা। দেন ট্যাগলাইন, আমরা এই ট্যাগলাইনটা ফেলে দিব কারণ আমার লোগোর পাশে ট্যাগলাইন দরকার নাই আপাতত। দেন হচ্ছে আমার সাইট আইকন। সাইট আইকন বলতে আমি কি বুঝতেছি? সাইট আইকন বলতে আমি বুঝি যে এই যে আমার এই যে এইখানে দেখেন আমার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লোগো, এই বাই ডিফল্ট এই লোগোটা শো করতেছে। আমি চাচ্ছি না এটার পরিবর্তে আমার নিজের একটা লোগো শো করবে। লাইক আমি চাচ্ছি এইটার শুধুমাত্র গ্লোবটা চাচ্ছি, শুধু গ্লোবটাকে আমি ক্রপ করে এইখানে বসায় দিব। অটো এখানে চেঞ্জ হয়ে যাবে। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে। দেন আমি এক স্পেস ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে কালারস, অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ড কালার থিম রিলেটেড, অর্থাৎ আমার যে প্রাইমারি কালার, এই সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এগুলো কোনো কিছুই আপাতত তেমন একটা ধরার দরকার নেই। এই থিম অপশনে গেলে আমরা আমাদের থিম রিলেটেড যে অপশন, এটা হচ্ছে খুবই ফ্রি একটা থিম, অনেক আগের। তো এই থিম নিয়ে আমরা কখনোই কাজ করব না। আমরা অন্য থিম নিয়ে কাজ করব, যে থিমগুলো আমরা এখানে আমাদের দেখাইছি। দেন হচ্ছে যে আমাদের কভার টেমপ্লেট, দেন আসতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা সিলেক্ট করতে চাই, লাইক আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হিসেবে চাচ্ছি, যেখানে আমার
মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওই লাইক একটা কালার ছিল, ওই কালারের জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে হোম পেজটাকে যখন আমি ভিউ দিয়েছিলাম। দেন মেনুতে গেলে, আচ্ছা মেনুটা আপাতত নতুনদের জন্য থাক, এটা মাথার উপর দিয়ে যাবে। উইজেটও আপাতত থাক, আমি পাবলিশ দিলাম। এই কয়েকটা অপশন একটু অ্যাডভান্সে গেলে দেখবো। ওকে, এরপরে আসি হচ্ছে আমার উইজেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিট। এই জিনিসগুলো আমরা সবই মোটামুটি একটু অ্যাডভান্সে গেলে দেখবো হালকা। এরপর আসে হচ্ছে প্লাগইনসে গেলে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো প্লাগইন থাকবে, ড্যাশবোর্ডটা নতুন ক্রিয়েট করার পর আমরা বাই ডিফল্ট দুটো প্লাগইন দেখতে পারবো। এই প্লাগইনগুলো আমাদের কোনো কাজে কখনোই আসবে না, এগুলো আমরা সবসময় ডিলিট করে দিব। ঠিক আছে, দেন হচ্ছে যে আমার মন চাইছে আমি এখন একটা প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি। কিভাবে করব? অ্যাড নিউতে গিয়ে আমি চাচ্ছি ধরেন সাপোজ এই প্লাগইনটা ইনস্টল করব। সো এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করব? ইনস্টল নাও, অ্যাক্টিভ নাও। দেন এখন আমি চাচ্ছি যে না, আমার এই প্লাগইনটা এইখানে সার্চ দিয়ে পাচ্ছি না, অর্থাৎ আমার এই প্লাগইনটা এখানে নাই, এটা একটা প্রিমিয়াম প্লাগইন। তখন আমি কিভাবে করব? তখন এটাকে আমার ম্যানুয়ালি আপলোড করতে হবে। কিভাবে? আপলোড প্লাগইন, চুজ ফাইল। সাপোজ আমি আমার একটা লাইক প্রিমিয়াম একটা ধরেন যে কোনো একটা প্লাগইন আমি আপলোড করতে চাচ্ছি, ধরেন সাপোজ এইটাকে করলাম ইনস্টল, যে আমার এটা আমার প্রিমিয়াম, এটা এখানে নাই সাপোজ। সো জাস্ট ম্যানুয়ালি আমরা এটাকে আপলোড এন্ড অ্যাক্টিভ করে ফেলবো। সো এইটু ক্লিয়ার কিভাবে প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়। ওকে, দেন টুলসে গিয়ে আপাতত এগুলা তেমন একটা দরকার নাই, এক্সপোর্টিং এগুলো পরে একটু অ্যাডভান্স ইউজার একটু অ্যাডভান্সে যাই। সো ড্যাশবোর্ড রিলেটেড আশা করি এইটুক পর্যন্ত যদি আপনারা মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। ক্লিয়ার? দেন আজকে একটা জিনিস দেখি যে ধরেন সাপোজ আমার এই ওয়েবসাইটটা এখনো মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। ধরেন সাপোজ আমি এটা এখনো মানে শো করাতে চাচ্ছি না, যে আমি এখানে এখন এইখানে ক্লিক করলে আমার এটা আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা কিছুদিন পরে শো হবে যাতে কেউ না দেখতে পারে। এই জিনিসটা করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি যেটাকে কামিং সুন প্লাগইন বলে। অর্থাৎ আমরা এটা কিভাবে ম্যানুয়ালি ডিজাইন করা হয় সেটাও দেখব, কিভাবে এটা একটা প্লাগইনের মাধ্যমে ইজিলি করা যায় সেটাও এখন দেখে নিব। তো কি প্লাগইন ইউজ করব? আমরা একটা কামিং সুন প্লাগইন ইনস্টল করব জাস্ট। তো এইখানে অনেক ধরনের ফ্রি কামিং সুন প্লাগইন আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা এটা ইউজ করা যেতে পারে, এটা ইউজ করা যেতে পারে, যেটা রিভিউ ভালো অথবা ইউজ হয়েছে বেশি, বা এটা যে কোনো একটা ইউজ করবেন। যেমন এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। তো কামিং সুন বলতে কি বুঝছেন সবাই যে কি বুঝাইছি আমি? যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা এখনো মানে তৈরি করতেছি, দেখা যাচ্ছে ওয়েবসাইটটা তৈরি করতে করতে আমার 7-8 দিন সময় লাগতে পারে, কিন্তু আমি চাচ্ছি না আমার এই লিঙ্ক অনেকে জানে, কিন্তু এই লিঙ্কে গিয়ে যাতে কেউ না দেখতে পারে। এই জন্য আমি কি করবো? আমার ওয়েবসাইটটাকে একটা আন্ডার মেইনটেনেন্স মুডে রেখে দিব, যাতে এটা কেউ দেখতে না পারে। ওকে, এই প্লাগইনটা ওপেন করার পরে আরেক এটা অথবা আমি ওই প্লাগইনটা নিয়ে কাজ করি। এখানে কিছু প্রিমিয়াম ফিচার দরকার, হয়তো এটা তেমন একটা কাজ করে না প্রিমিয়ামটা ছাড়া। তো আমি আগের যেটা কামিং সুন ওইটা ইউজ করবো, আর এইটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিই, সিট প্রোড যেটা। ওকে, দেন সিএমপি সেটিংস থেকে সিএমপি কামিং সুন যে সেটআপ, বেসিক সেটআপে গিয়ে এখন আমি এনাবেল করে দিলাম এটা, জাস্ট এটুক এনাবেল করে আমি আপাতত সেভ চেঞ্জেস দিলাম। দেন আপনাদের দেখাই। এখন আপনারা একটু সাইটটা ভিজিট করেন, অথবা আমি ভিজিট করি। কি আসতেছে? আওয়ার ফার্স্ট লেকচার সামথিং ইজ হ্যাপেনিং, অর্থাৎ কি শীঘ্রই কিছু আসতেছে। এইটুক জিনিসকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন?
আচ্ছা, তার মানে কি যতদিন না পর্যন্ত আমি আমার এই ওয়েবসাইটটাকে আমার আন্ডার মেইনটেনেন্স মোড অফ না করব ততদিন পর্যন্ত আমার কি এখানে এই জিনিসটা থাকবে। এবার আসে হচ্ছে মেইনটেনেন্স মোড। এখন আমি যদি সেভ অল চেঞ্জেস দিই, এইবার আমি আবার যাই, এটাকে আমি রিফ্রেশ করি, সেম। আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ধরেন সাপোজ একটা কাউন্টার দিয়ে বা একটা টাইম নির্দিষ্ট ভ্যালিডেশন দিয়ে কিভাবে এলিমেন্টরে ডিজাইন করা হয় সেটা আমরা দেখব হচ্ছে যখন এলিমেন্টরে ক্লাস করা হয়। ক্লিয়ার? এখন আমি যদি সাপোজ কন্টেন্ট চেঞ্জ করতে চাই, ধরেন হচ্ছে আমার এখানে টেক্সট লোগো অথবা আমি আমার একটা গ্রাফিক্যাল লোগো ইউজ করতে চাচ্ছি আমার এখানে, যে আমার ওই টেক্সটের বদলে আমার এই লোগোটা ইউজ হবে বা আমার আচ্ছা এটাই ইউজ হবে, দেন ইনসার্ট লোগো। এরপর হচ্ছে যে চাচ্ছি হচ্ছে যে আমার যে লেখা, যে হেডিংটা কি ছিল, সামথিং ইজ হ্যাপেনিং, সো উই আর কামিং সুন, স্টে অ্যালার্ট। অর্থাৎ অ্যালার্ট থাকো, আমরা আসতেছি খুব শীঘ্রই, মানে একটা হুঙ্কার দিচ্ছি যে আমরা খুব শীঘ্রই আসতেছি। শুভ ভাই, ওই যে এরপর অনেক সময় যে ফার্স্ট টাইম যে থাকে, জি সরি, 9 8 কিভাবে যে আসতে থাকে, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে মানে আমরা এলিমেন্টর দিয়ে কাস্টম ডিজাইন করা শিখবো ভবিষ্যতে। ওইটাই বলছি কাউন্টার আর কি যেটা। এরপর হচ্ছে আমরা একটা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিজেদের মতো করে একটা দিই, যে কাস্টম ইমেজ। এখানে গিয়ে আমি এইটা ব্যাকগ্রাউন্ড আকারে চাচ্ছি, দিলাম। দেখেন আমরা কিন্তু এইটাতেও ইজিলি কাউন্টডাউন ইউজ করতে পারবো, কিন্তু এইটাতে কাউন্টডাউন ইউজ করার জন্য আমাদের যে প্রিমিয়াম যে ভার্সনটা, ওই প্রিমিয়াম ভার্সনটা লাগবে। তো প্রিমিয়াম ভার্সনটা দিয়ে যখন আমরা কাজ করব, দেখেন এখানে কিন্তু কাউন্টডাউন যে টাইম সেটআপ, এই জিনিসটা কিন্তু আমাকে কি করে দিছে, ক্লোজ করে দিছে। সো যখন আমরা প্রিমিয়াম সেটআপ দিব তখনই হচ্ছে আমাদের এখানে এনাবেল এটা শো হবে। ক্লিয়ার? যখন আমরা প্রিমিয়াম প্লাগইনটা দিয়ে কাজ করব। তো আপাতত ফ্রিটা দিয়ে আমরা দেখি, দেন সোশ্যাল মিডিয়া আইকন টাইকন এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট সেভ অল চেঞ্জেস দিয়ে আমরা আবার চলে যাই আমাদের এই জায়গায় গিয়ে। এখন আমি দেখি যে আমার এখানে কি শো হচ্ছে। সেভ চেঞ্জেস দিনে এটা সেভ করছি, দেন কি চেঞ্জ করছি, কন্টেন্ট চেঞ্জ করছি, মিডিয়া লাইব্রেরি চেঞ্জ করছি। মেবি ক্যাশ কুকি ধরে রাখছে, আপনারা একটু দেখেন তো, কারণ আমার এখানে এই জিনিসগুলো আসার কথা। একটু সাইটটা ভিউ করে দেখেন তো, ভিজিট করে। আমি অন্য একটা ব্রাউজারে যাই। আচ্ছা, এমন তো হওয়ার কথা না, সবকিছুই তো ঠিক আছে। ওকে, সরি, আমি তো এখানে কামিং সুন ল্যান্ডিং পেজ না দিয়ে মেইনটেনেন্স। আচ্ছা, এটা কোনো একটা ঝামেলা করতেছে কোনো জায়গায়, বাট আমাদের যে রুলসটা ঠিক আছে। জি, অনেক হচ্ছে ফ্রি থিমে বা হ্যাঁ, কাজ করে না, প্রবলেম হয়। প্রবলেম হয়। হ্যাঁ, আপনি হচ্ছে আমরা নেক্সট ক্লাসেই এটা হচ্ছে কামিং সুন
ল্যান্ডিং পেজ এলিমেন্টরে কিভাবে করা যায় সেটি দেখিয়ে দিব। ওকে, তাহলে ঠিক আছে। So, এটা হচ্ছে আমাদের যে থিমের যে ফাংশনের ফ্রি থিমের ফাংশনের জন্য এই জিনিসটা হচ্ছে, বাট আমি একটা থিম চেঞ্জ করলে আমার সাথে সাথে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। না, প্লাগইন ঠিক আছে, আমাদের যে কাজ, আমাদের যে সেটিংস, সব সেটিংসে ঠিক আছে। আমি যদি দেখাই, ধরেন বাট এটা আমরা ইয়াতে দেখবো, এলিমেন্টরে দেখবো কিভাবে একটা সুন্দর করে কামিং সুন পেজ ডিজাইন করা যায়। ঝামেলা হচ্ছে, প্লাগইনটাই ঝামেলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা এলিমেন্টরে দেখবো, এটা হয়তো প্লাগইনটাই ঝামেলা করতেছে ফ্রি। আচ্ছা, এরপর হচ্ছে যে দেন হচ্ছে আমরা দেখি জেট ইঞ্জিনটা। আচ্ছা, আমি ম্যানুয়ালি আপলোড করব। আচ্ছা, এরপরে কি দেখাবো বলেন আজকে? আর হ্যালো, জি ভাইয়া, ভিডিওটা ইয়ে করেন, পজ করে রাখেন। ওকে।